হ্যালো, সব ভালো আছো? চলো, আগের দিনে সব হয়েছিল তো? ঠিক আছে, হয়েছিল নিশ্চয়ই। তো আজকেও ওইরকমই আছে। এখন সবই প্রতিদিনই বিবিধ হবে, বিবিধ প্রশ্ন, মিসলেনিয়াস। তো ঠিক আছে, 1 নম্বর অঙ্কে যাচ্ছি। 1 নম্বর অঙ্কে আছে 12 × 4 = 7। 1 নম্বর অঙ্কে আছে 12 × 4 = 7 এর অনন্যক। 12 × 4 = 7। 1 নম্বর অঙ্কে আছে 12 × 4 = 7 এর অনন্যক। 12 × 4 = 7। 12 × 4 = 7। ঠিক আছে, এর অনন্যক। ঠিক আছে, 12 × 4 = 7 সমান হচ্ছে, এর আগে ইমপ্রপারে কনভার্ট করব। 7 × 12 = 84 আর 4 = 88। 88 7 এর অনন্যক। এর অনন্যক হবে, যে কোনো সংখ্যার অনন্যক করতে গেলে 1কে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। সমান হবে 1 × 7 = 88 সমান 7 = 88। এটাই উত্তর। ঠিক আছে, তাহলে অনন্যক বলতে আমরা সাধারণত বুঝি যে ভগ্নাংশটা থাকবে তার উল্টোটা, মানে লবটা হর হয়ে যাবে আর হরটা লব হয়ে যাবে। ঠিক আছে, বেশ। নাম্বার 2তে আছে সরল রেখার প্রান্তবিন্দু ড্যাশ। সরল রেখার প্রান্তবিন্দু, সরলরেখার প্রান্তবিন্দু ড্যাশ। ড্যাশ মানে কি? সরলরেখার প্রান্তবিন্দু আছে না নেই? সরলরেখার প্রান্তবিন্দু নেই, মানে এন্ডলেস। সরলরেখা হচ্ছে এন্ডলেস, মানে শেষ নেই তার, যত খুশি বড় করা যায়। সেই জন্য সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই। ঠিক আছে, 3 নম্বরে আছে রেখাংশের দৈর্ঘ্য। রেখাংশের দৈর্ঘ্য ড্যাশ। রেখাংশের দৈর্ঘ্য ড্যাশ বলতে রেখাংশের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে নির্দিষ্ট, মানে রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে নির্দিষ্ট, মানে এর নির্দিষ্ট লেন্থ আছে, দৈর্ঘ্য আছে, মানে মাপা যায়। যেমন সরলরেখা অনির্দিষ্ট, মানে দৈর্ঘ্য অনির্দিষ্ট, কিন্তু রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট। ঠিক আছে, 4 নম্বরে হচ্ছে প্রথম 5টি পূর্ণ সংখ্যার গড়। প্রথম 5টি পূর্ণ সংখ্যা হচ্ছে, প্রথম 5টি পূর্ণ সংখ্যা কি কি? পূর্ণ সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4। এদের গড় হবে 0 + 1 + 2 + 3 + 4, তাকে 5 দিয়ে ভাগ। এটা হবে গড়। তাহলে সমান হচ্ছে 4 × 3 = 7, 2 × 9 = 10 ভাগ 5 সমান হচ্ছে 2। অতএব প্রথম 5টি পূর্ণ সংখ্যার গড় 2। এটা
5 নম্বরে দেখো, 5 নম্বরে আছে 50 এর 6 × 2 = 7 এর 28% এর মান কত? কি আছে দেখো, 50 এর 6 × 2 = 7 এর 28% সমান কি হবে? সমান হবে 50 গুণ 7 × 6 = 42 আর 2 = 44 7 গুণ 28% মান আছে 28 × 100 হলো। এটা কেটে দাও, 5 কেটে দাও, এটা কেটে 2 লেখো, এটা কেটে দাও, এটা কেটে লেখো 22, 7 × 4 = 28 সমান হচ্ছে 22 × 4 = 88। ঠিক আছে, তাহলে অতএব 50 এর 6 × 2 = 7 এর 28% এর মান 88। হয়েছে? নেক্সট আছে 6 নম্বর। 6 নম্বর আছে গোলকের মাত্রা। গোলক হচ্ছে কি? এটা ঘনবস্তু। গোলক কি? গোলক হচ্ছে একটা ঘনবস্তু। তাহলে এর মাত্রা আছে। ঘনবস্তুর কটা মাত্রা থাকে? গোলকের মাত্রা, ঘনবস্তু কটা মাত্রা? 3টে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে গোলক যেহেতু ঘনবস্তু, তাহলে গোলকেরও মাত্রা হবে 3টি। ঠিক আছে, যে কোনো ঘনবস্তু 3টে মাত্রা থাকবে। 3টে মাত্রা কি কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। যেহেতু গোলক ঘনবস্তু, তাহলে গোলকেরও 3টে মাত্রা থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, ব্যাস। 7 নম্বরে আছে একটি পাত্রের 4/7 জলপূর্ণ আছে, আরও 12 লিটার জল ঢাললে পাত্রটি জলপূর্ণ হবে। পাত্রটিতে কত লিটার জল ধরে? একটি পাত্রে 4/7 জলপূর্ণ আছে, আরও 12 লিটার জল ঢাললে পাত্রটি জলপূর্ণ হবে। পাত্রটিতে কত লিটার জল ধরে? তাহলে পাত্রটি মানে কত অংশ জানি না, তো পাত্রটি যে কোনো মোট জিনিস মানে হচ্ছে 1 অংশ। তাহলে পাত্রটি লিখতে হবে, ধরিলাম পাত্রটি সমান 1 অংশ। এবার বলেছে পাত্রের 4/7 জলপূর্ণ আছে। পাত্রের 4/7 জলপূর্ণ আছে, তাহলে খালি আছে কত অংশ? তাহলে লিখব অতএব খালি আছে সমান হচ্ছে 1 বিয়োগ 4/7 সমান দিয়ে নিচে 7, 7 বিয়োগ 4 সমান হচ্ছে 3/7 অংশ। এই 3/7 অংশ খালি আছে। এবার কি? আরও 12 লিটার জল ঢাললে পাত্রটি জলপূর্ণ হবে। তাহলে এই 3/7 অংশ মানেই হচ্ছে 12 লিটার। ঠিক আছে, 3/7 অংশ মানেই হচ্ছে 12 লিটার। কারণ ওই যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটাতে তো জলটা ধরবে, তাই ওই ফাঁকা জায়গাটা হচ্ছে 3/7 অংশ, সেটাই হচ্ছে 12 লিটার। তাই লিখবো অতএব 3/7 অংশ সমান 12 লিটার। 3/7 অংশ সমান 12 লিটার। তাহলে 1 অংশ সমান কি হবে? 12/3/7 সমান হবে 12 গুণ 7/3 সমান আছে 28 লিটার। হয়েছে? তাহলে বলেছে পাত্রটিতে কত লিটার জল ধরে, এটাই উত্তর। অতএব নির্ণেয় পাত্রটিতে 28 লিটার জল ধরে। হলো? বেশ। নেক্সট আছে 8 নম্বর।
8 নম্বরে আছে, বলেছে কত টাকার 1/4 অংশ সরিয়ে রাখার পর, কত টাকার 1/4 অংশ সরিয়ে রাখার পর, কত টাকার 1/4 অংশ সরিয়ে রাখার পর 50 টাকা খরচ করলে 100 টাকা থাকবে। তাহলে 1/4 অংশ সরিয়ে রাখার পর কত টাকা থাকে? ধরলাম মোট টাকা 1 অংশ, মোট টাকা সমান 1 অংশ। ঠিক আছে, ধরলাম মোট টাকা সমান 1 অংশ। এবার কি বলেছে? 1/4 অংশ সরিয়ে রাখার পর, তাহলে লিখব 1/4 অংশ সরিয়ে রাখলে থাকে 1 বিয়োগ 1/4 সমান 3/4 অংশ। 1/4 অংশ সরিয়ে গেলে থাকে এইটা। এইটা মানেই হচ্ছে এই টাকাটা প্লাস এই টাকাটা, কারণ 50 টাকা খরচ করলে 100 টাকা থাকবে। তাহলে এই 3/4 অংশ থেকে 50 টাকা খরচ করলে 100 টাকা থাকবে। তাহলে এই 3/4 অংশ মানেই হচ্ছে, অতএব 3/4 অংশ সমান হচ্ছে 50 যোগ 100, যত হবে তত টাকা। হলো? এবার লিখব অতএব 1 অংশ সমান 150 ভাগ 3/4 সমান হয়ে যাবে 150 গুণ 4/3 সমান হচ্ছে 200 টাকা, সমান হচ্ছে 200 টাকা। এবার বলছে কত টাকা? তাহলে নিশ্চয়ই এটাই উত্তর। অতএব আমরা অ্যান্সার লিখব, অতএব অতএব নির্ণয়, অতএব নির্ণয় 200 টাকার 1/4 অংশ সরিয়ে রাখার পর পর 50 টাকা খরচ করলে 100 টাকা থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা 8 নম্বর হলো। নেক্সট হচ্ছে 9 নাম্বার, নাম্বার 9। নাম্বার 9 আছে 3টি সংখ্যার গড় 154, 3টি সংখ্যার গড় 154। এবার বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক, মানে প্রথম সংখ্যাটি তৃতীয়টির অর্ধেক হলে সংখ্যাগুলি কি কি? প্রথম সংখ্যাটা হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। তাহলে এখানে কোনটা সব থেকে ছোট? দ্বিতীয়টা। দ্বিতীয়টা হচ্ছে সব থেকে ছোট। তাহলে যেটা সব থেকে ছোট সেটাকে 1 গুণ ধরতে হবে। তাহলে লিখব ধরিলাম দ্বিতীয় সংখ্যাটি সমান 1 গুণ। ধরিলাম দ্বিতীয় সংখ্যাটি সমান 1 গুণ। তাহলে প্রথমটি কি হবে? প্রথমটি হবে, প্রথমটি হচ্ছে দ্বিতীয়টি 2 গুণ, তাহলে 2 গুণ। আর তৃতীয়টি কি হবে? তৃতীয়টি হচ্ছে, বলছে প্রথম সংখ্যাটা তৃতীয়টার অর্ধেক,
প্রথম সংখ্যাটা হচ্ছে তৃতীয়টার অর্ধেক, তাহলে তৃতীয়টা হবে প্রথমটার দুগুণ, তাহলে 2 × 2 সমান হচ্ছে 4 গুণ। বোঝা গেল? ভালো করে শোনো। বলেছে তৃতীয় সংখ্যাটির অর্ধেক হচ্ছে প্রথম সংখ্যাটা, তাহলে তৃতীয় সংখ্যাটার অর্ধেক যদি প্রথম সংখ্যাটা হয়, তাহলে তৃতীয় সংখ্যাটা হবে প্রথম সংখ্যার দ্বিগুণ। সেই জন্যে তৃতীয়টি হচ্ছে 2 × 2, এটা প্রথমটা হচ্ছে 2 গুণ, তার দ্বিগুণ মানে হচ্ছে 4 গুণ। বুঝে গেল? এইবার এই তিনটেকে কি করব? যোগ করব। মোট সমান হচ্ছে 4 ও 2 6 রাখে 7 গুণ। আর কি বলেছে? বলেছে তিনটি সংখ্যার গড় 154, তাহলে মোট কত? অতএব সংখ্যা তিনটির সমষ্টি সমান হচ্ছে 154 গুণ 3, 3 × 4 = 12, 2 হাত থেকে 1, এটা। তাহলে সংখ্যা তিনটির সমষ্টি হচ্ছে এটা, আর আমাদের হিসাবে গুণ হিসাবে সংখ্যা তিনটির সমষ্টি হচ্ছে 7 গুণ। তাহলে এই 7 গুণ মানেই হচ্ছে 162। তাহলে লিখব অতএব 7 গুণ সমান 462। তাহলে 1 গুণ সমান কত? 1 গুণ সমান হবে 462 ভাগ 7, 7 × 6 = 42, 7 × 6 = 42, 66। এই 66টা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যাটি সমান 66। দ্বিতীয় সংখ্যাটি সমান 66। এবার তাহলে প্রথমটা কি হবে? প্রথমটি সমান হবে 66 গুণ 2 সমান হচ্ছে 132। আর তৃতীয়টি কি হবে? তৃতীয়টি সমান হবে 66 গুণ 4, 4 × 6 = 24, 4 হাত থেকে 2, 4 × 6 = 24 দিয়ে 26, এটা। তাহলে অ্যান্সার হচ্ছে অতএব নির্ণেয় সংখ্যা তিনটি হচ্ছে 132, 66 এবং 264, এটা। এই গেল 9 নাম্বার। তাহলে এখানে দেখো, ভালো করে দেখো ব্যাপারটা কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে তিনটে সংখ্যার মধ্যে বলেছে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ, তাহলে সব থেকে ছোট হচ্ছে দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা ধরে নিলাম 1 গুণ, তাহলে প্রথমটা হবে তার 2 গুণ হলো, আর তৃতীয়টা হচ্ছে প্রথমটার দ্বিগুণ মানে 4 গুণ। তো এবার মোট হলো 7 গুণ, আর আমাদের সংখ্যা তিনটি সমষ্টি হচ্ছে 462। তাহলে এই 7 গুণ মানেই হচ্ছে 462, তাহলে 1 গুণ সমান হচ্ছে 66। এই 66টা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এই 66টা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। আর প্রথম সংখ্যাটা তাহলে কী হবে? 66 গুণ 2, আর তৃতীয়টি হবে 66 গুণ 4। তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম। এই হলো 9 নম্বর। এবার দেখো 10 নম্বর। 10 নম্বর আছে রাজা ও রনির মোট 550 টাকা আছে। রাজা ও রনির মোট 550 টাকা আছে। এবার কি বলেছে? রাজার টাকার 1/4 অংশ রনির টাকার 1/6 অংশের সমান। রাজার টাকার 1/4 অংশ রনির টাকার 1/6 অংশের সমান। তাহলে তাদের টাকার পার্থক্য কত? তাদের টাকার পার্থক্য কত? এখানে যে কোনো একটাকে হয় রাজাকে রনিতে কনভার্ট করতে হবে অথবা রনিকে রাজাতে কনভার্ট করতে হবে। তাহলে লেখো রাজার টাকার 1/4 অংশ সমান
রনির টাকার 1/6 অংশ। রাজার টাকার 1/4 অংশ সমান রনির টাকা 1/6 অংশ। ঠিক আছে, এবার কি? অতএব রাজার টাকা সমান হচ্ছে রনির টাকার 1/6 ভাগ 1/4। এটা হবে, এটা মানে হচ্ছে রাজার টাকার 1 অংশ। রাজার টাকার 1 অংশ সমান রনির টাকার 1/6 ভাগ 1/4 সমান হচ্ছে রনির টাকার 1/6 গুণ 4/1 সমান হচ্ছে রনির টাকার 2/3 অংশ। তাহলে কি হলো ব্যাপারটা? রাজার টাকার পরিমাণ হচ্ছে রনির টাকার 2/3 অংশ। এবার রনির টাকা কত? তাহলে রনির টাকা 1 অংশ, তাহলে ধরিলাম রনির টাকা সমান 1 অংশ। হলো? তাহলে কার টাকা বেশি? রনির টাকা বেশি, রাজার টাকা কম। রাজার টাকা হচ্ছে রনির টাকা 2/3 অংশ। তাহলে তাদের, এবার দেখো, রাজার টাকা প্লাস রনির টাকা সমান হচ্ছে 550 টাকা। রাজার টাকা প্লাস রনির টাকা সমান হচ্ছে 550 টাকা, দুজনের মোট 550 টাকা আছে। এবার রাজার টাকা সমান হচ্ছে রনির 2/3 অংশ, এটা বা 2/3 রনি যোগ 1 রনি, মানে রনির 1 অংশ সমান হচ্ছে 550 টাকা। বা এদের যোগ করব, 2/3 যোগ 1 রনি সমান হচ্ছে 550 টাকা। এটা যোগ করলে কত হয়? 3 1 রনি সমান হচ্ছে 550 টাকা। বা 5/3 রনি সমান হচ্ছে 550 টাকা। বা 1 রনি মানে রনির টাকা সমান হচ্ছে 550 ভাগ 5/3 সমান হচ্ছে 550 গুণ 3/5 সমান হচ্ছে 330 টাকা। এটা হচ্ছে রনির টাকা। তাহলে অতএব রনির টাকা সমান হচ্ছে 330 টাকা। এবার রাজার টাকা কি হবে তাহলে? অতএব রাজার টাকা সমান হবে ওটা বিয়োগ করলে হয়, অথবা 330 গুণ 2/3 সমান হচ্ছে 220 টাকা। এইবার দেখো, তাহলে এদের টাকার, দুজনের টাকা পেয়ে গেলাম। এইবার তাদের টাকার পার্থক্য। অতএব তাদের টাকার পার্থক্য, অতএব তাদের টাকার পার্থক্য সমান হচ্ছে 330 বিয়োগ 220 সমান হচ্ছে 110 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। বলছে তাদের টাকার পার্থক্য কত? তাহলে অতএব নির্ণেয়
তাদের টাকার পার্থক্য 110 টাকা। এটা অ্যান্সার। এটা গেল 10 নম্বর। এবার দেখো 11 নম্বর। এটা কিন্তু ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে। এবার বলেছে 11 নম্বর আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 এবং 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। কি বলেছে? কোন সংখ্যাকে 4, 5, 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে লসাগু করতে হবে। 4, 5 আর 6-এর লসাগু করো প্রথমে। 2 দিয়ে 4, 5, 2 3 6, আর যাবে না। অতএব লসাগু সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 5 গুণ 3 সমান হচ্ছে 60। হয়েছে? এইবার কি, এইবার এই 60কে যদি আমরা 4, 5 অথবা 6 দিয়ে ভাগ করি প্রতি ক্ষেত্রেই মিলে যাবে, কিন্তু আমাদের বলেছে 1 ভাগশেষ থাকতে হবে। তাহলে 60 গুণ 1 যোগ 1 সমান হচ্ছে 61। এই 61কে 4 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে, 5 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে, 6 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে। কিন্তু এটাকে দেখতে হবে 7 দিয়ে ভাগ করলে মিলছে কিনা। এটা কি 7 দিয়ে ভাগ করলে মিলছে না? তাহলে কমা দিয়ে লেখো 7 দ্বারা বিভাজ্য নয়। 7 দ্বারা বিভাজ্য নয়। হলো। একইভাবে আবার 60-এর গুণিতক বের করো। 60 গুণ 2 যোগ 1, 60-এর গুণিতক তার সঙ্গে 1 যোগ, সমান হচ্ছে 121। এটাকেও আমরা 4 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে, 5 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে, 6 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে। কিন্তু এটা কি 7 দিয়ে ভাগ করলে মিলবে? দেখো দেখি। না, এটাও 7 দিয়ে বিভাজ্য নয়। তাহলে আবার চলো 60-এর গুণিতক দেখো। 60 গুণ 3 যোগ 1 সমান হচ্ছে 181। এটা কি 7 দিয়ে বিভাজ্য? না, এটাও 7 দ্বারা বিভাজ্য নয়। হলো। এবার আবার পরের চলো। 60 গুণ 4 যোগ 1 সমান হচ্ছে 241। এটা কি 7 দিয়ে বিভাজ্য? দেখো দেখি। না, এটাও বিভাজ্য নয়। তাহলে এটাতেও লেখো 7 দ্বারা বিভাজ্য নয়। এরপরে দেখো 60 গুণ 5 যোগ 1 সমান হচ্ছে 301। এটা কি 7 দিয়ে বিভাজ্য? এটা 7 দিয়ে বিভাজ্য। 7 4 28, 2 21, 7 3 21, 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তাহলে এইটা দেখো, এই দুটো শর্তই পূরণ করছে। কি কি কি? একটা শর্ত হচ্ছে 4 দিয়ে ভাগ করলে মিলে 1 ভাগশেষ, 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, 6 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ, কিন্তু 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 301। এটা অ্যান্সার হয়েছে। বেশ,
এবার 12 নম্বরে চলো। 12 নম্বরে বলেছে 4 বছর আগে শ্যামের বয়স রামের বয়সের 3 গুণ ছিল। 4 বছর আগে শ্যামের বয়স রামের বয়সের 3 গুণ ছিল। আবার 4 বছর পর তাদের মোট বয়স 44 বছর হবে। তাহলে বর্তমানে কার বয়স কত? এই মোট বয়সটা ওই 4 বছর আগের বয়সে কনভার্ট করতে হবে, কারণ যে শর্তটা দেওয়া আছে 4 বছর আগে শ্যামের বয়স রামের বয়সের 3 গুণ ছিল, তার মানে এই 4 বছর পরে যে 44 বছর হবে সেই বয়সটা আমাকে 4 বছর আগে নিয়ে যেতে হবে। তাহলে আমরা লিখব 4 বছর আগে 4 বছর আগে তাদের মোট বয়স ছিল, তাদের মোট বয়স ছিল কি হবে দেখো, সমান এখন হচ্ছে 4 বছর পর 44 বছর হবে, তাহলে এখন কত? এখন 4 বছর করে কম, দুজনারই 4 বছর কম, তাহলে -4 হলো। এটা হচ্ছে এখন, কিন্তু আবার 4 বছর আগে মানে আরও 4 বছর করে বিয়োগ হবে। বোঝা গেল কি বললাম? আর যদি বলতো বর্তমানে তাদের মোট বয়স কত, তাহলে বর্তমানে হতো 44 - 4 - 4, ঠিক আছে। কিন্তু বর্তমান থেকে আরও 4 বছর আগে, তার মানে আবার 4 বিয়োগ, তার মানে টোটাল হচ্ছে 4 - 4 = 16 বছর বিয়োগ 28 বছর। তাহলে 4 বছর আগে তাদের মোট বয়স ছিল 28 বছর। এইবার কি বলেছে? রামের বয়স শ্যামের বয়সের 3 গুণ ছিল, তাহলে কার বয়স কম ছিল? শ্যামের বয়স রামের বয়সের 3 গুণ ছিল, তাহলে কার বয়স কম ছিল? না, রামের বয়স কম ছিল। তাহলে লিখব ধরিলাম রাম সমান 1 গুণ আর শ্যাম সমান 3 গুণ বলে দিয়েছে। এবার মোট 4 গুণ, এই 4 গুণ মানেই হচ্ছে 28 বছর। তাহলে এবার অতএব রামের বয়স ছিল সমান হচ্ছে 28/4 সমান 7 বছর। রামের বয়স ছিল 28/4 সমান 7 বছর। আর শ্যামের বয়স কত ছিল? শ্যামের বয়স ছিল সমান হচ্ছে 7 গুণ 3 21 বছর। এটা কখন ছিল? 4 বছর আগে। তাহলে এবার বলেছে বর্তমানে কার বয়স কত, তাহলে অতএব বর্তমানে রামের বয়স 7 + 4 11 বছর, আর শ্যামের বয়স সমান হবে 21 + 4 25 বছর। ঠিক আছে, এই দুটো আমাদের অ্যান্সার। তাহলে অতএব বর্তমানে কার বয়স কত? অতএব নির্ণেয় বর্তমানে রামের বয়স 11 বছর এবং শ্যামের বয়স 25 বছর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হলো। হয়েছে? এবার চলো নেক্সট পরের অঙ্কে 13 নম্বরে আছে করিম ও রহিমের বয়সের অনুপাত 3:5। করিম ও রহিমের বয়সের অনুপাত 3:5। তাহলে করিম
ইজ টু রহিম সমান 3:5। তাহলে করিম যদি 3 গুণ হয়, রহিম হবে 5 গুণ। তাহলে অতএব করিম 3 গুণ হলে রহিম 5 গুণ। ঠিক আছে, করিম যদি 3 গুণ হয় তাহলে রহিম হবে 5 গুণ, যেহেতু অনুপাত এটা। এইবার অতএব পার্থক্য সমান হচ্ছে 5 বিয়োগ 3 সমান হচ্ছে 2 গুণ। এবার দেখো আমাদের পার্থক্য বললে 2 গুণ, আর ওদের পার্থক্য বলে দিয়েছে 12 বছর। তাহলে এই 2 গুণ মানেই হচ্ছে 12 বছর। 2 গুণ সমান 12 বছর। অতএব 1 গুণ সমান 12/2 সমান হচ্ছে 6 বছর। 1 গুণ মানে হচ্ছে 6 বছর। এবার দেখো নেক্সট হয়ে যাচ্ছি। এবার আমাদের করিম সমান ক গুণ? অতএব করিম সমান হচ্ছে 3 গুণ। 3 গুণ সমান হচ্ছে 3 গুণ 6, 18 বছর হলো। আর রহিম সমান হবে, রহিম সমান হবে 5 গুণ সমান হচ্ছে 5 গুণ 6 সমান হচ্ছে 30 বছর। হয়েছে? এবার বলেছে যদি তাদের বয়সের পার্থক্য 12 বছর হয় তবে কার বয়স কত? তাহলে এটাই অ্যান্সার। অতএব নির্ণয় করিমের বয়স 18 বছর এবং রহিমের বয়স 30 বছর। এই দুটো হচ্ছে অ্যান্সার। হলো? এটা ব্যাপার। এবার পরের অঙ্কে 14 নম্বরে আছে কি? 14 নম্বরে আছে একজন লোকের মাসিক আয় 26,500 টাকা। একজন লোকের মাসিক আয় 26,500 টাকা এবং তার মাসিক ব্যয় 18,550 টাকা। সে তার আয়ের শতকরা কত অংশ সঞ্চয় করে? আগে কত অংশ সঞ্চয় করে সেটা, কত সঞ্চয় করে সেটা বের করো। আয় সমান হচ্ছে 26,500 টাকা। এটা হচ্ছে মাসিক আয়। এবার কি মাসিক ব্যয় কত? মাসিক ব্যয় হচ্ছে 18,550 টাকা। তাহলে এই আয় থেকে ব্যয় বিয়োগ দিলে কি পাই? মাসিক সঞ্চয় এই দুটো 0, 5 আর 5 10, হাত থেকে 1, 5 একে 6 কয়ে 15, 6 আর 9 15, হাত থেকে 1, 8 একে 9 কয়ে 16, 9 আর 7 16 হলো এত টাকা। এটা হচ্ছে তার মাসিক সঞ্চয়। এবার বলেছে সে তার আয়ের শতকরা কত অংশ সঞ্চয় করে। অতএব এইটা বাই আয় ইন্টু 100, যত হবে তত। ঠিক আছে, তাহলে এই শূন্য কেটে দাও, এই শূন্য আর এই শূন্য কেটে দাও। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 5 15, 5 হাত থেকে 1, 3 4 19, 9 হাত থেকে 1, 3 4 7, এটা কেটে 3 হয়ে যাবে সমান হচ্ছে 30%। সমান হচ্ছে 30%। তাহলে অ্যান্সার কি? অতএব নির্ণয় সে তার আয়ের 30% সঞ্চয় করে।
এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট আছে 15 নম্বর। 15 নম্বরে আছে সিম্পলিফাই। কি আছে? 2 ভাগ, দ্বিতীয় বন্ধনী 2 যোগ 2 ভাগ, প্রথম বন্ধনী 2 যোগ 2 ভাগ 5, এটা সমান 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 যোগ 2 ভাগ, আগে ভাগের কাজ হয় তাহলে 2 যোগ 2 এর 5, 2 ভাগ 5 মানে হচ্ছে 2 এর 5, 2 ভাগ 2 যোগ 2 ভাগ, এটা যোগ করব, এটা 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 যোগ 2 ভাগ 12/5 সমান হবে 2 ভাগ 2 যোগ 2 গুণ 5-এর 12, 6-12 সমান হবে 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 যোগ 5-এর 6। এবার এটাকে যোগ করব, সমান 2 ভাগ 17/6 সমান হবে 2 গুণ 6-এর 17 সমান হচ্ছে 12/17। এটা হচ্ছে অ্যান্সার হয়েছে। এটা হচ্ছে আমাদের সরল। এই পর্যন্তই ছিল, ব্যাস। তাহলে এগুলো মিলিয়ে নেবে, তোমরা কতদূর করেছো দেখবে, যেগুলো পারোনি সেগুলো বেরিয়ে নেবে, ঠিক আছে? পরেরগুলো হলো, এই পর্যন্তই থাকলো। নেক্সট আবার পরের দিন তোমরা এগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে? চলো তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরের দিন।